নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন অনিন্দিতা নাথের কালিডোম সিরিজের দ্বিতীয় গল্প, ফাঁসি গাছ ও কালিডোম। তবে গল্প শুরু করবার আগে এসো গল্প করির পক্ষ থেকে তোমাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এভাবেই আমাদের সঙ্গে থেকো, নতুন বছরের অনেক অনেক নতুন গল্প আসছে। হঠাৎ করে অনুভব করলাম চারিদিকে গভীর কালো জল। হাত পা কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। আমার শরীরটা জলের মধ্যে ধীরে ধীরে নিচের দিকে নামছে। কি অদ্ভুত! আমি তো সাঁতার জানি, কিন্তু নাক মুখ দিয়ে ক্রমে ক্রমে অনেক জল ঢুকছে। আমি যত ওপরের দিকে উঠবার চেষ্টা করছি, ততই যেন নিচের দিকে নেমে চলেছি। দম বন্ধ হয়ে আসলে মানুষের যেরকম কষ্ট হয়, আমারও ঠিক সেই রকমই অনুভূতি হচ্ছে। একটু একটু বাতাস করে একটু বাতাস নেওয়ার চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো কিছু একটা খসখসে বস্তু আমার সারা শরীরটাকে যেন পেঁচিয়ে ধরেছে, ঠিক যেন জালে বন্দি কোনো মাছের মতো আমি ছটফট করছি। শরীরটা ধীরে ধীরে কেমন যেন নিস্তেজ হয়ে আসছিল। তাহলে কি এভাবেই মৃত্যু আসে? কিন্তু আমি কোথায় রয়েছি, কেনই বা রয়েছি, সেটা বুঝতে পারছি না। আবারও সব শান্ত নিস্তব্ধ হয়ে গেল, যেন ঘন কুয়াশার একটা পর্দা নেমে এসেছে চারিদিকে। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে জোনাকির বিন্দু বিন্দু আলো ঘুরছে আমার চারপাশে। জলের অতলে ওই সামান্য আলোতেই মনে হলো কোনো অতিকায় অবয়বের আশেপাশে ওই জোনাকিগুলো ঘুরছে। হঠাৎ একটা উৎকট গন্ধ পেলাম, খুব পরিচিত একটা গন্ধ। জলের মধ্যে কেমন যেন একটা কোলাহল শুরু হলো। কি কুমিরের মতো কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে না? হ্যাঁ হ্যাঁ, খুব কাছে। সেটা খুব কাছে এসে আমার শরীরের ওপর চেপে বসলো, আর সেই গন্ধের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। দমটা বন্ধ হয়ে আসবার আগের মুহূর্তে আমার মুখের সামনে ভেসে উঠল সেই পরিচিত মুখ। বাবু, এ জলে বড় মায়া, বড় মায়া বাবু। যেও না, যেও না বাবু ওদিকে, বিপদ, খুব বিপদ। অন্ধকারে বিছানায় উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখি ঘরটা সম্পূর্ণ অচেনা। কোথায় এলাম আমি? কি হয়েছে? হলদেটে বাল্বটা জ্বলে উঠতেই দেখলাম আমি ঘরের মেঝেতে পড়ে আছি, আর ঘুম জড়ানো চোখে মৃণাল আর শুভেন্দু আমার দিকে তাকিয়ে রয়েছে। কিরে, পড়ে গেলি কিভাবে? এটা 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 কোন জায়গা? এই মাথায় লেগেছে তোর? না, কোমরে। রে তুই আজ বিকেলে সুবলদার বাড়ি এলাম আমরা, আর তুই বেমালুম ভুলে গেলি? মৃণাল জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল, এত ঠান্ডায় ঘামছিস কেন? জানিস, আবারও সেই বিভৎস স্বপ্নটা দেখলাম। আবার কালিডোমের স্বপ্ন? নিলয়, সেই ঘটনার পর তো বহু বছর কেটে গেল। সে রাত্রে জলের নিচে যা দেখেছিলিস, হতে পারে সবই তোর কল্পনা, সাবকনশিয়াস মাইন্ডে। শুধু ওকে দেখলি না কিছু বলেছে? বলেছে, বারবার করে সাবধান করছিল। কোন একটা জায়গা যেতে বারণ করছিল, সাবধান করছিল, বলছিল মায়া, যেও না বাবু, মায়া।
এইসব টুকরো টুকরো কথাই মনে আছে। মোরনি গ্রামের ডিসেম্বরের কনকনে ঠান্ডা হাড়ের মধ্যে ছুঁচ ফুটিয়ে দিচ্ছে। আমার স্বপ্নের কথা শুনে ওরা আরো গম্ভীর হয়ে গেল। বিছানায় বসেই আমরা একটা করে সিগারেট ধরালাম। আজ বিকেলে আমরা এসেছি সুবলদার বাড়িতে। অবশ্য এখানে আসাটা হঠাৎ করেই ঠিক হলো। গত সপ্তাহে পাড়ার চায়ের দোকানে বসে আমরা তিনজন আড্ডা দিচ্ছি, এমন সময় সুবলদা এসে হাজির। সুবলদার বাড়ি আমাদের পাড়াতেই। 50 ঊর্ধ্ব মানুষটি ভীষণ অমায়িক আর সরল। তা সেদিন কথায় কথায় অলৌকিক বিষয় নিয়ে আলোচনার সময় সুবলদা এই গ্রামের প্রসঙ্গ তুলেছিলেন। চায়ের ভাঁড়ে লম্বা একটা চুমুক দিয়ে সুবলদা বলতে শুরু করেছিলেন, আমার পিসির বাড়ি মোরনি গ্রামে। গ্রামটা একটা পাহাড়ি এলাকায়। সেই গ্রামে বহু পুরনো একটা বট গাছ আছে। কত বছর বয়স তা ঠিক করে কেউ বলতে পারে না। স্থানীয় লোকজন নাম দিয়েছে ফাঁসি গাছ। শোনা যায় গাছটা নাকি সচল, নিজের শিকারকে নিজেই ডেকে নিয়ে আসে। সত্যি বলতে সে মুহূর্তে ওর কথা আমরা এক ফোঁটাও বিশ্বাস করিনি। আমি বলেছিলাম, যাই বলুন সুবলদা, আজকালকার দিনে এসব গালগপ্প হজম করা চাপের বিষয়। সুবলদা হয়তো একটু অসন্তুষ্টই হয়েছিলেন। চায়ের দামটা মিটিয়ে বেরিয়ে আসার আগে অল্প হেসে বলেছিলেন, একবার ইন্টারনেট ঘেঁটে দেখে নিস। তা সেদিন বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ইন্টারনেট খুলে বসলাম। দেখলাম সত্যি ওই গাছটা নিয়ে অনেকগুলো আর্টিকেল আছে। গাছটার কিছু ছবিও চোখে পড়ল। সত্যি কথা বলতে বট গাছের বড় ছবি বলতে আমি বটানিক্যাল গার্ডেনের সেই পুরনো বট গাছটাকেই কল্পনা করতাম, কিন্তু বট গাছ যে এত ভয়ঙ্কর হয় সেইটা জাস্ট আমার কল্পনার বাইরে। কে জানে সেটা সত্যি না ফটোশপ। সেই রাতেই কনফারেন্সে সুবলদাকে ফোন করেছিলাম। লোকটা ফোন উঠিয়ে প্রথমেই বলেছিল, কি বিশ্বাস হলো তো? কি হয়েছিল জানি না, ফট করে বলে ফেলেছিলাম, একবার সচক্ষে দেখলে তবেই বিশ্বাস করব। একবার নিয়ে যাবে তোমার গ্রামে? সুবলদা কিছুক্ষণের জন্য থেমে বলেছিল, নিয়ে যেতে পারি, কিন্তু ওই গাছের কাছে যাওয়া যায় না, দূর থেকেই দেখতে হবে। আমরা রাজি হয়ে গেলাম। তারপর আজ গাড়ি নিয়ে পৌঁছেছি মোরনি গ্রামে। কিন্তু আজ আবারও সেই স্বপ্ন দেখলাম। বারবার কেন যে ও স্বপ্ন আসে জানি না। মৃণালকে কিছু একটা বলতে যাব, দেখি খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। সেদিকে তাকিয়ে দেখি মোরনি গ্রামের সেই বট গাছের ছবিগুলো সে দেখছে। নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক, সারা শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। শুভেন্দু বলল, দেখ নিলয়ের এসব স্বপ্নের কারণ আমি জানি না, কিন্তু সুবলদা বলল বলেই আমরা এতদূর চলে আসলাম। কি জানি এসে কোনো ভুল করলাম কিনা। ভুল ঠিক জানি না, তবে এই ছবি দেখে এডিটরের কাছ থেকে ছুটি মঞ্জুর করিয়েছি। এবার গাছের ছবি আর পুরো স্টোরি নিয়ে না গেলে আমারই ছবি পেপারে ছাপিয়ে দেবে। সে রাতে আর কোনো কথা হলো না। এপাশ ওপাশ করতে করতে ভোরের দিকে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। সকালে ঘুম ভাঙল সুবলদার গলার আওয়াজে। সূর্য তো মাঝ আকাশে উঠে গেল, তোরা কখন উঠবি? তাকিয়ে দেখি সুবলদা হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন। ওর পাশে এ বাড়ির কাজের মেয়ে হাতে গরম চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। চা রেখে মেয়েটি চলে গেল। সুবলদা বিছানায় বসে জিজ্ঞাসা করলেন, ঘুম হয়েছে তো?
আমি মৃণালের মুখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ঘুম ভালোই হয়েছে। রাতে কোনো অসুবিধা হয়নি তো? শুভেন্দু চায়ে চুমুক দিয়ে বলল, অসুবিধা মানে কিসের অসুবিধা দাদা? সুবলদা উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলো। তারপর বলল, আসলে অমাবস্যার আশেপাশে এই গ্রামে কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটে। অদ্ভুত ঘটনা? কিরকম? তোরা তো জানিস এটা আমার পিসির বাড়ি। স্বচক্ষে না দেখলেও ছোট থেকে পিসির মুখে শোনা, ওই যে বটগাছটা আছে সে মাঝে মাঝে সচল হয়ে উঠে লোক টেনে নিয়ে যায়। তাই এখানকার লোকজন দরজার সামনে লোহার কোনো একটা জিনিস রেখে দেয়। আমার মনে পড়ল, কাল রাতে ওতেই পা আটকে পড়ে যাচ্ছিলাম। সে কথা বলতে যাব এমন সময় পাশের ঘর থেকে পিসিমা ডাকলেন, সুবল, এদিকে একবার আয়। সুবলদা বেরিয়ে যেতেই মৃণাল আমায় বলল, এই সুবলদাকে কালকের ব্যাপারে কিচ্ছু বলার দরকার নেই। হ্যাঁ, ও সব শুনলে একেবারেই যেতে দেবে না। কাল বিকেলে তোরা তখন ভেতরে, আমি আর সুবলদা ঠিক করেছিলাম বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসবো, দুদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো পিসিমা তো শুনেই হাই হাই করে উঠলেন। কি বললেন? বলছিলেন দুদিন অমাবস্যা তিথি, এসব দিনে নাকি আমিষ খেতে নেই। তো কি কারণ জিজ্ঞেস করলি না? করেছিলাম। বললেন ওই বটগাছে যতগুলো মৃত্যু ঘটেছিল সব হয়েছে নাকি এই অমাবস্যা তিথিতেই। গ্রামের লোকজন ঠিক করেছিল প্রত্যেক অমাবস্যায় বটগাছটাকে পুজো দিয়ে আসবে, কিন্তু ভয়ে রাতে ওদিকে কেউ যেতে পারতো না। তাই স্থানীয় মন্দিরে পুজোটা দেওয়া শুরু হয়। যদিও তারপর থেকে দুর্ঘটনা একেবারেই যে বন্ধ হয়ে গিয়েছে তা বলতে পারা যায় না, কিন্তু সংখ্যাই কমেছে। যেহেতু পুজো দিতে যেত তাই বেশিরভাগ বাড়ির থেকেই একজন করে লোক উপোস থাকতো, আর তার থেকেই এই গ্রামে অমাবস্যায় লোকেরা মাছ মাংস খায় না। এবার যদি শোনে যে নিলয় স্বপ্ন দেখেছে আর রাতে শব্দ শুনেছে, তাহলে তো বাড়ি থেকে বের হতে দেবে না। কথাবার্তার মাঝেই মেয়েটি এসে বাজরার রুটি, আচার, বাটি ভর্তি সাদা মাখন আর চা রেখে গেল। চায়ের কাপটায় দেখলাম মোটা পুরু সর পড়েছে। সুবলদা পেছন দিক থেকে বললেন, কে দেখ, বাড়িতে তৈরি সাদা মাখন। খাবারগুলো একদম অন্যরকম, কিন্তু স্বাদ মুখে লেগে রয়েছে। আমরা এক একজন 4-5টা করে রুটি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ হতেই সুবলদা বললেন, এখন একটু গ্রামটা ঘুরে দেখবি নাকি? আমরা সবাই এক কথায় রাজি হয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে খানিক দূর এগোতেই চোখে পড়ল ছবির মতো গ্রামের দৃশ্য। মাঠের সবুজ ধান, আশেপাশে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি। রাস্তায় বলদের পিঠে মাল তুলে চাষিরা বাজারের দিকে যাচ্ছে, সাথে সেই বলদের হাম্বা হাম্বা ডাক আর কোচওয়ানের হ্যাট হ্যাট শব্দ ভেসে আসছে পথের বাঁক থেকে। মেয়েদের মাথায় ঘোমটা ঢাকা, পায়ে নুপুরের ছমছম শব্দ। দূর থেকে দু একবার ময়ূরের ডাকও শুনতে পেলাম। ময়ূরের ডাক শুনে আমরা এদিক ওদিক তাকাতেই সুবলদা বললেন, কাল সকালে মোরনি পাহাড়ের চূড়ায় যাব, তখন অনেক ময়ূর দেখতে পাবি। ময়ূরকে হিন্দিতে মোর বলে। সেখান থেকেই ওই পাহাড়ের নাম মোরনি পাহাড়, আর সেখান থেকেই এই গ্রামের নাম মোরনি গ্রাম। হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা দূরে এগিয়ে গিয়েছিলাম। এই জায়গাটায় লোকজন প্রায় নেই বললেই চলে। অনেক দূরে পরিত্যক্ত কতগুলো বাড়ি, আর তার বাইরে খোল নলছে বের করা কতগুলো ভাঙা ট্র্যাক্টর পড়ে আছে। আড়াআড়ি ভাবে যেন জায়গাটাকে একটা পাঁচিলের মতো সীমানা করে রাখতে চাইছে। আমি যেতে গিয়ে থেমে গেলাম। আচ্ছা দাদা, এই জায়গাটা এরকম কেন? কিছু দূর গেলেই সেই অভিশপ্ত বটগাছ। বললাম না, ওর আশেপাশের লোকজন থাকে না, তাই এই ব্যবস্থা। এই জায়গাটায় ঠান্ডা অনেক বেশি। জ্যাকেটের মধ্যে থেকেও হাড়ের মধ্যে কম্পন অনুভব করছি। আমরা অবাক হয়ে সেদিকেই তাকিয়ে আছি। দূর থেকে দেখে মনে হচ্ছে বড় কোনো চাঁদোয়া লাগিয়ে রাখা হয়েছে। এত ঘন বুনোট জঙ্গল আগে দেখিনি।
সুবলদা গলা পরিষ্কার করে নিয়ে বললেন, চল ফিরে যাই। শুভেন্দু বাধা দিয়ে বলল, এত কাছে এসেছি যখন একবার দেখব না? বলেও না, পিসিমা বেরোনোর সময় আবার সাবধান করে দিয়েছেন। এবারে অমাবস্যা পড়েছে 2 দিন ধরে। আজ রাতে লাগবে, ছাড়বে কালকে। ওটা কেটে যাক, তারপর দিনের বেলা আসবো। ভালো করে তাকিয়ে দেখ, একটা পাখি বা পোকার আওয়াজও শুনতে পাবি না। ওমা, তাই তো! পুরো রাস্তাটায় কত রকমের আওয়াজ পাচ্ছিলাম, কত রকমের পাখির শব্দ পাচ্ছিলাম, কিন্তু এইখানে একেবারে নিস্তব্ধ। ঘন কুয়াশার চাদরে জায়গাটা যেন নিজেকে মুড়িয়ে দিয়ে আবদ্ধ করে রেখেছে, যেন বলছে এইখানে প্রবেশ নিষেধ, ওইখান থেকেই ফিরে যাও। আমরা ফিরে আসছি বটে, কিন্তু মৃণালের মুখ দেখে বুঝলাম ওর এই ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি। শুভেন্দু আগে আগে হাঁটছিল। আমি মৃণালকে বললাম, আরে বাবা, আমরা তো আছি এখানে আরো 2 দিনেক, হাতে তো এখনো সময় আছে, কোনোদিন টুক করে এসে বেরিয়ে আসবো খন। চ। অমাবস্যায় এখানে আসতে না পারলে আসল রহস্য উদ্ঘাটন হবে না। আমরা ফিরে এলাম। সেদিন আর কোথাও যাওয়া হয়নি। ঠিক হলো পরদিন ভোরে মোরনি পাহাড়ে সূর্য দেখতে যাব। আমরা ভোরে উঠে তৈরি হচ্ছি, এমন সময় সুবলদা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। বললেন, একটা বড় সমস্যায় পড়েছি। এক্ষুনি বাড়ি থেকে ফোন এসেছিল, তোদের বৌদির শরীর হঠাৎ করে খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমরাও যাই আপনার সাথে। সুবলদা কোনো উত্তর দিলেন না, ব্যাগ গোছাতে শুরু করলেন। আমরা ঠিক করেছিলাম 2 দিনেক এখানে কাটিয়ে যাব, কিন্তু উনি যদি চলে যান তাহলে ওর বাড়িতে থাকবো কিভাবে? এইসব নিয়ে আলোচনা করছি, এমন সময় পিসিমা ঘরে ঢুকলেন। সুবল চলে যাচ্ছে, যাক। তোমরা যে কয়দিনের জন্য এসেছো সে কদিন থেকে যেও বাবা। এমনিতে এখানে কেউ থাকে না, আমারও ভালো লাগবে। আমরা আর দোনোমনো করলাম না। বটগাছ নিয়ে আমাদের আরো একবার সাবধান করে দিয়ে সুবলদা বেরিয়ে গেলেন। সুবলদা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সবার মুখে যেন একটা অপ্রত্যাশিত হাসি ফুটে উঠল। এতক্ষণ ধরে ভাবছিলাম কিভাবে ওই বট গাছের কাছে যাওয়া যায়, কিন্তু এখন তো আর কোনো বাধাই রইল না। রাত্রেবেলা সবার চোখের আড়ালে আমরা আজকে ওই বট গাছের কাছে গিয়ে দেখব যে ওখানে ঠিক কি কি হয়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বেরোলাম। বেরোনোর আগে অবশ্য পিসিমা আবার একবার সাবধান বাণী শোনালেন। শোনো, আজকে অমাবস্যা, একেবারে সন্ধ্যার পর বাইরে থাকবে না। এই গাছটার জন্য এই গ্রামের লোক অমাবস্যার দিন বাড়ির বাইরে বেরোয় না। আর কোনো কথা না বলে আমরা গমের ক্ষেত জমি পেরিয়ে হাঁটতে লাগলাম ওই গাছের উদ্দেশ্যে। কাল সকালের দিকে গাছটার কাছে আমরা পৌঁছতে পারিনি। আজকে সেদিকে হাঁটতে গিয়ে দেখলাম সেই ট্র্যাক্টরগুলোর কাছে একজন বৃদ্ধ বসে কি জানি কি করছে। বৃদ্ধের বয়স অনুমান করা কঠিন। যাই হোক, তাকে পেরিয়ে এগোতে যাব, তিনি পেছন থেকে ডেকে বললেন, ওদিকে যেও না বাবুরা, কাল রাতে ওখানে এই গ্রামেরই একজন আত্মহত্যা করেছে। বছরের ভোগ সে নিয়েছে, এখন তার খিদে আগের থেকে অনেক বেশি। ওদিকে যেও না। বৃদ্ধর কাছে গিয়ে বসলাম। কাঠকুটো জেলে বেশ আগুন জ্বালিয়ে বসেছেন উনি। সারা শরীর কালো কম্বল দিয়ে ঢাকা। বৃদ্ধ আমাদের মুখের দিকে তাকিয়ে কিছু না বলেই আগুনের মধ্যে কাঠ ঠেলে ঠেলে দিতে লাগলো। শুভেন্দুই প্রথমে কথা শুরু করলো।
আমরা এই গ্রামে ঘুরতে এসেছি। সে আমি দেখেই বুঝতে পেরেছি তোরা এই গ্রামের লোক ন। এই গ্রামের লোক হলে আর ওই দিকে যেতে না। তা কি আছে ওই গাছে? আমার প্রশ্নে বৃদ্ধ মুখ তুলে আমার দিকে তাকালো। বলি রেখায় সারা মুখের চামড়া একেবারে ঝুলে গিয়েছে, চোখগুলো একেবারে কোটরের ভেতরে ঢুকে গেছে। ওই গাছটা কোনো সাধারণ গাছ নয় বাবু, অনেক বছর আগের পুরনো গাছ। ওর আসল কাণ্ডটা যে কোথায় তা কেউ জানে না। ঝুড়ি বেরিয়ে প্রায় কয়েক কিলোমিটার ছড়িয়ে গেছে। মৃণাল আগুনের তাপে হাত সেঁকতে সেঁকতে বলল, গ্রামে আসার পর থেকে এই গাছটাকে নিয়ে তো অনেক রকম কথাই শুনি, কিন্তু এই গাছটা এরকম কেন? এর পেছনে কি গল্প? বৃদ্ধ একটা ব্যঙ্গের হাসি হেসে বলল, গল্প? গল্পই বটে, অনেক বছর আগের কথা। আজ যেখানে অত বড় বট দেখছো, আগে সেখানে কোনো গাছ ছিল না। ফাঁকা জমিতে কোথা থেকে এক সাধু এসে ওখানে বাস করা শুরু করে। সে শুধুই ধ্যান করত। ক্রমশ লোকমুখে নানান কল্পকাহিনী শোনা যেতে লাগলো। সে নাকি অনেক গুপ্ত ক্ষমতার অধিকারী, অনেক কিছু অসাধ্য সাধন করেছে। তবে এ গাঁয়ের কেউই সেসব দেখেনি। একদিন এই গ্রামের এক মহাজন তার গুটি কয়েক পেয়াদাকে পাঠালো সেই সাধুকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। অনেক বছর হলো তার বউয়ের বাচ্চা কাচ্চা হচ্ছিল না। সাধু যদি কোনো বিভূতি দেয় এই আশায়। কিন্তু সেই সাধু কোনোভাবেই তার এই অনুরোধকে মেনে নেয়নি, উল্টে পেয়াদাদের অপমান করে তাড়িয়ে দেয়। মহাজনের কাছে ফিরে গিয়ে সব জানাতেই সে প্রচন্ড রেগে যায়। হুকুম দেয় ওই সাধুকে স্থানচ্যুত করতে হবে। এমনিতেই শীতের রাতে গাঁয়ের লোকজন আগে ভাগেই শুয়ে পড়ে, তার উপর সেদিন আবার অমাবস্যা। মহাজন ও গোটা কয়েক পেয়াদা এসে হাজির হলো সেখানে। তারপর প্রবল কথা কাটাকাটি এবং শোনা যায় হাতাহাতিও হয়। পরের দিন থেকে সাধুকে আর কেউ ওই জায়গায় দেখে, কিন্তু কয়েকদিন পর দেখা গেল রাতারাতি সেই জায়গায় একটা বট গাছ নিজের বিরাট ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের লোক ব্যাপারটা নিয়ে অবাক হলেও সেরকম আর কিছু ভাবেনি। কিছুদিন সবকিছু স্বাভাবিকই ছিল। তারপর অমাবস্যার আর এক রাত্রে মহাজনের এক পেয়াদা নিজের ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখে তার বউ আর তার পাশে নেই। ঘরে উঠে আলো জ্বালাতেই দেখলো সারা ঘরে বট গাছের অনেক পাতা ছড়িয়ে আছে। সারা বাড়িতে অনেক খুঁজেও যখন কোথাও পেল না, কি মনে হতে এসে দৌড়ালো ওই গাছের কাছে। দেখে গাছের একটা ডালে তার বউ নিজের পরনের শাড়ি খুলে ফাঁস লাগিয়ে ঝুলছে। রাগে অন্ধ হয়ে গিয়ে ঘরের থেকে কুড়ুল নিয়ে গিয়ে সে ওই গাছের ডাল কাটতে শুরু করে। কিন্তু সেই ধারালো কুড়ুলের ঘায়েও গাছের গায়ে একটুকুনি আঁচড়ও লাগেনি। পরদিন গ্রামের লোকজন মিলে পেয়াদার বউয়ের শেষ কাজ সম্পন্ন করল। কিন্তু পেয়াদা ওই বট গাছের নিচে থেকে কোথাও যেতে রাজি হলো না। দুদিন পর সবাই আবিষ্কার করলো চোখ খোলা অবস্থায় সে ওখানেই মুড়ে পড়ে আছে। তারপর থেকে গ্রামের লোকজন এই গাছটাকে একটু এড়িয়েই চলত। খবরটা গ্রামের মহাজনের কানে যেতে সে লোকজন দিয়ে এই গাছটাকে কাটানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। এমনকি শহর থেকে মেশিন এনেও কাটাতে পারিনি। তোমরা শহরের লোক, এসব বিশ্বাস করতে চাও না,
কিন্তু জানলে অবাক হবে, মহাজনের বাড়ি যত মহিলা এমনকি বাচ্চারা ছিল, পরের দিন সকালে এই গাছের ডালে তাদের ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করা হয়। আর পুরুষরা? তারা নিজেদের বাড়িতেই মৃত অবস্থায় পড়েছিল। সারা বাড়িতে বটের পাতা পড়েছিল যত্রতত্র, যেন মনে হচ্ছিল বটগাছ তার নিজের ঝুড়ি আর ডালপালা দিয়ে ওই বাড়ির মেয়েদের টেনে নিয়ে এসেছিল এইখানে। তারপর থেকে এই গ্রামের যে জমিতে এই বটের চারা বা ঝুড়ি দেখা যেত, সেই জমিতে আর কোনোদিন ফসল ফলতো না। গ্রামের লোকজন তাই এই স্থান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বাস করা শুরু করে। অনেক কথা বলার জন্যে বৃদ্ধ হাঁপিয়ে উঠছেন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আজ কে মারা গিয়েছে? প্রশ্ন শুনে আমার দিকে তাকিয়ে বলল, আমার বেটি। কোনোদিন একটা কথা শুনিনি। শহরে এক বড় লোকের বাড়িতে কাজ করত। ওইখানে আমাদের গ্রামের কথা উঠতেই তার সাহেব বলেছিল যে গাছের একটা ছবি এনে দেখাতে। সে সেই মতো আদেশ পালন করে, আর সাহেবকে এই ভয়াবহ ছবিটা দেখাতেই সে তাকে বলে একটা ডাল কেটে আনতে। উনি কি সব পরীক্ষা নিরীক্ষা করবেন। আমার মেয়েটাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু কিন্তু শুনল না। কাল অমাবস্যার রাতে ওখানে গিয়ে ডাল ভেঙে নিয়ে আসবে বলে। আমি জানতাম একটা বিপদ হবে, তাই ওকে আটকে রাখার জন্য সারা রাত এখানে বসেছিলাম আগুন জ্বালিয়ে। কিন্তু কাল ঘুম লেগেছিল আমার চোখে। সকালে উঠে বাড়িতে গিয়ে দেখি দরজা খোলা, বিটি বাড়িতে কোথাও নাই। আর তারপর গাছের ধারে গিয়ে দেখি ওর শরীরটা ঝুলছে। আমাদের তিনজনের মুখই ফ্যাকাশে হয়ে গিয়েছে। বৃদ্ধ বুঝতে পেরে বলল, এখান থেকে চলে যান বাবুরা। এ গাছ কারো কোনোদিন মঙ্গল করেনি। ওই সাধুই গাছ রূপে রয়ে গেছে এখানে, গ্রামের মানুষের সর্বনাশ করে যাচ্ছে। মৃণাল একটু জোর দিয়েই বলল, কিন্তু কেন? কিছু একটা কারণ তো থাকবে রে বাবা। কেন? সে কেন উত্তর তো বহু বছর ধরে এই গ্রামের লোকেরা খুঁজে আসছে, কিন্তু উত্তর আমরা জানি না। আগুনের তাপটা অনেকটা কমে এসেছিল। ধীরে ধীরে ঠান্ডা নামছে চারিদিকে। তাকিয়ে দেখি একটা ঘোলাটে কুয়াশা আবার চারিদিক থেকে কেমন যেন মাথার উপর নেমে আসছে। বৃদ্ধ ওখানে বসে খুব খুব করে কাশতে লাগলেন। সত্যি বলতে ওর কথা শুনে সেদিকে যাওয়ার সাহস পেলাম না। আমরা ফিরে আসছিলাম, হঠাৎ করে একটা প্রশ্ন মাথায় আসতে ওকে জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের সৎকার হয়েছে? ওই গাছে যা শরীর ঝুলে থাকে তাকে দুদিনের আগে নামানো যায় না। যে নামাতে যাবে তার সর্বনাশ হবে। এখানে থাকবেন না বাবুরা, চলে যান। লোকটার কথা অগ্রাহ্য করতে পারলাম না। সুবল দাদের বাড়ির জমির আল দিয়ে এগোচ্ছি, এমন সময় মৃণাল বলল, দেখ, 2 দিন যেতে গেলাম, 2 দিনই বাধা। গাছটাকে সামনে থেকে না দেখলে রিপোর্টটা বানাবো কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। এই সময় মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় যে ধ্বনি দেয় সেই রকম শব্দ আমাদের কানে এলো। আমরা ওইখানে দাঁড়িয়ে পড়লাম। দেখি কয়েকজন লোক একটা মেয়ের শরীরকে নিয়ে এগিয়ে যাচ্ছে। শুভেন্দু আমাদেরকে ওখানে দাঁড়াতে বলে সেদিকে এগিয়ে গেল।
সব যাত্রীদের সঙ্গে কি কথা বলল সেটা এত দূর থেকে আমাদের কানে আসলো না, কিন্তু ও যখন আমাদের দিকে ফিরে আসছিল ওর মুখটা দেখে বোঝা যাচ্ছিল ও বেশ ভয় পেয়েছে। মৃণাল প্রশ্ন করলো, কি রে, কি হয়েছে? তোর মুখটা এরকম লাগছে কেন? ওই বৃদ্ধ আমাদের সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে গেল। মানে? ওখানে ওর মেয়ে তো মারা যায়নি, আজ গ্রামে যে মারা গেছে সে দীর্ঘদিন অসুস্থ ছিল। পাগল টাগল হবে বুঝলি, না হলে কেউ বলে গাছ থেকে বডি দুদিনের আগে নামানো যায় না। আমরা আবার যেটুকু পথ এগিয়ে এসেছিলাম ফিরে গেলাম সেই গাছটার দিকে। সেই ট্র্যাক্টর দিয়ে ঘেরা পথের ধারে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কই বৃদ্ধকে তো আশেপাশে দেখলাম না। আর সেই আগুন, সেইটাই বা কোথায় গেল? দিনের বেলায়ও শরীরে কেমন যেন একটা কাঁটা দিয়ে উঠল। এই এত তাড়াতাড়ি ওই বৃদ্ধ গেল কোথায় বলতো? ফেরার জন্য তো একটাই রাস্তা, আমরা তো কাউকে পার হতে দেখলাম না। কুয়াশার আস্তরণটা আস্তে আস্তে যেন আরো নিচের দিকে নেমে আসছে। ওইখানে দাঁড়িয়ে দূর থেকে সেই গাছের খানিকটা অংশ দেখা যাচ্ছে। দেখে মনে হয় একটা দৈত্যাকার শরীর, আর তার শরীরের বিভিন্ন অংশ থেকে অনেকগুলো ঝুড়ি নেমে মাটির মধ্যে গেঁথে গিয়েছে। চল একবার, দিনের আলো থাকতে থাকতে জায়গাটাকে একবার ভালো করে দেখে আসা দরকার। আমরা মৃণালের কথায় রাজি তো হলাম, কিন্তু মনের ভেতর থেকে সেই জোরটা পাচ্ছি না। এগোতে যাব এমন সময় পকেটের মধ্যে থাকা মোবাইলটা বেজে উঠল। সুবলদা ফোন করেছেন। ফোন তুলতেই সুবলদা বললেন, কারোর ফোন পাচ্ছিলাম না, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পিসির কাছে ফোন করতেই পিসি বলল তোরা অনেকক্ষণ বাড়ির বাইরে। ওরা ফোন বের করে দেখলো ওদের কারোর ফোনই টাওয়ার নেই। সুবলদা মৃণালের সঙ্গে কথা বলতে চাইলেন, ওকে ফোনটা দিলাম। হু হা করে কিছুক্ষণ কথা বলে লাইনটা কেটে দিল। শুভেন্দু প্রশ্ন করল, কি বললেন সুবলদা? সেরকম কিছু না, তবে বৌদি এখন ভালোই আছেন। ডাক্তার বলেছে কালকের মধ্যেই ছেড়ে দেবে। আর কি বললো জানিস? বললো, আমি জানি যে তোরা ওই গাছের কাছে যাওয়ার পরিকল্পনা করছিস, কিন্তু ভুলেও আজ রাতে ওখানে যাস না। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে জানলো বলতো? সেটা তো জানি না। আমরা ফাঁকা মাঠের পথ ধরে এগোলাম গাছটার দিকে। সামনে থেকে গাছটা যত কাছে মনে হয়েছিল, ওইদিকে এগিয়ে গিয়ে দেখি বেশ অনেকটাই দূর। জায়গায় পৌঁছতেই দেখলাম চারিদিকটা যেন একটা দুর্গের মতন ঘেরা। বটের ঝুড়িগুলো এমন ভাবে নেমে এসেছে সেগুলোকে ঠেলে মূল কাণ্ডটার কাছে পৌঁছতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। যেন মনে হচ্ছে রাজাকে পাহারা দেওয়ার জন্য প্রহরীরা আশেপাশে দাঁড়িয়ে আছে। আমরা কোনো মতে ভেতরের দিকে ঢুকতেই লক্ষ্য করলাম গাছটার ঠিক নিচে মেয়েদের শাড়ি, চুড়ি, তারপর ব্যবহার করার আরো অনেক জিনিস পড়ে আছে। মন দিয়ে সেই সব দেখছিলাম, হঠাৎ করে একটা খচমচ শব্দ শুনে আমরা তিনজনেই সজাগ হয়ে দাঁড়িয়ে গেলাম। এগিয়ে গেলাম শব্দের উৎস লক্ষ্য করে। এই জায়গাটায় গাছের পাতা চাঁদোয়ার মতো নিজেকে আড়াল করে রেখেছে। ওইদিকে যে ঠিক কি আছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মোবাইলের টর্চ জ্বালাতে গিয়ে দেখি ঘড়িতে 5:30 বেজে গিয়েছে। তার মানে আমরা সারাটা দুপুর এখানে কাটিয়েছি। অদ্ভুত ব্যাপার। ওদেরকে উদ্দেশ্য করে বললাম, হ্যারি 5:30 বাজে, দুপুর গড়িয়ে বিকেল নামলো, এতক্ষণ কাটালাম বুঝতেই পারলাম না। অদ্ভুত। যাকে চল এবার ফেরা যাক, সুবলদার পিসিমানো তো আবার চিন্তা করবেন। শীতকালের রাত তাড়াতাড়ি নামে, তাই বোধহয় আশপাশটা একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। তারপর আজ আবার অমাবস্যা। বাইরে আসার পথটা কেমন যেন গুলিয়ে ফেলছি। যেদিকেই যাচ্ছি
শুধুই গাছের ডাল আর পাতা, বেরোনোর রাস্তাই পাচ্ছি না। তার উপরে কারোর মোবাইলে কোনো টাওয়ার নেই। আমরা যে শব্দটা শুনতে পাচ্ছিলাম, কান খাড়া করে শুনলাম, সেটা আরো জোরে হতে লাগলো। মোবাইলের টর্চ জ্বালিয়ে সেদিকে এগোতেই দেখি একটা লোক কুঁজো হয়ে বসে কিছু একটা করছে। আমরা তিনজনের নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। আলো পড়তেই সে মুখ তুলে আমাদের দিকে তাকালো। আমরা তিনজনেই দুপা পিছিয়ে এলাম। হুমা, কিছুক্ষণ আগে যে বৃদ্ধকে দেখেছিলাম, এ তো সেই। এই গাছের গোড়ায় বসে কি করছে? তুমি এখানে? আমি তো এখানেই থাকি বাবু। মাথাটা জ্বলে উঠল। কিছুক্ষণ আগেই আমাদের ভয় দেখিয়ে মিথ্যে বলে এখন হাসছে। অদ্ভুত পাগল লোক তো। শুভেন্দু এগিয়ে গিয়ে বলল, এই, তুমি যে বললে তোমার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, কোথায়? নেমে এসেছে বাবু। একভাবে ঝুলে থাকতে আর কারই বা ভালো লাগে। কথাটা শুনেই আমাদের সারা শরীরের মধ্যে কেমন যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। আশেপাশে ঝুলে থাকা গাছের ঝুড়িগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। বৃদ্ধ নুয়ে পড়া শরীরটাকে নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে এগিয়ে গেল একটা ঝুড়ির দিকে। অল্প আলোয় দেখলাম তার হাতের নখগুলো প্রায় কালো হয়ে এসেছে। আমাদের দিকে তাকিয়ে বলল, ওই ডালটা থেকে আমার মেয়েটা ঝুলছিল। তোমাদের দেখেই নেমে এসেছে। এখানেই কোথাও হয়তো লুকিয়ে আছে। আমাদের তিনজনের মুখই ফ্যাকাশে হয়ে এসেছে। শুভেন্দু আমার কানের কাছে এসে বলল, এই, চল এখান থেকে, এখানে আর এক মুহূর্ত নয়। মৃণালের দিকে তাকাতেই দেখলাম তার মুখের পেশি শক্ত হয়ে এসেছে। সে বৃদ্ধের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। আমি পেছন থেকে বললাম, এই মৃণাল, দাঁড়া, কি করছিস? এ ধরনের পাগলের পাগলামো সারানোর না একটাই উপায় আছে। ও এবার বৃদ্ধের মুখের উপর টর্চটা চালিয়েছে। তবুও তার দৃষ্টি যেন একটুখানিও নড়ল না। তুমি কি আমাদের ভয় দেখাতে চাইছো? মৃণালের কণ্ঠস্বর এখন আগের থেকে অনেক গম্ভীর। বৃদ্ধ কিন্তু একইভাবে আমাদের দিকে তাকিয়ে। অল্প আলোয় এতক্ষণ খেয়াল করিনি। ওর চোখের দিকে তাকিয়েই আমার সারা শরীরটা একবার কেঁপে উঠল। কি লোকটার পুরো মনিটাই কুচকুচে কালো। বৃদ্ধ একইভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। মৃণাল ওর দিকে এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে কেউ যেন বলে উঠল, চলে যা, ওরা এখানকার লোক নয়, ভয় দেখাস না, চলে যা। এই অপরিচিত কণ্ঠস্বর শুনে আমরা তিনজনই একটু অবাক হয়ে গেলাম। শুভেন্দুর মাথার পেছনে একটা ছায়া যেন শূন্য থেকে ঝুলছে। সঙ্গে সঙ্গে আলোটা ঘোরাতেই বুকটা ফাঁকা হয়ে গেল। ছায়ামূর্তি নেই। এই, কে বললো কথাটা? হ্যাঁ, আমাদের কারোর কাছে উত্তর নেই। চারিদিকের আবহাওয়া কেমন যেন গুমোট হয়ে এসেছে। ওদের বললাম, শোনা প্লিজ, এবার চল ভাই, আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। নিলয় শুভেন্দু কোথায়? আমি সঙ্গে সঙ্গে ডান দিকে ঘুরে দেখি শুভেন্দু সেখানে নেই। আমার স্পষ্ট মনে আছে এতক্ষণ আমার কাছেই দাঁড়িয়েছিল। আমরা দুজনেই ওকে চিৎকার করে ডাকলাম, শুভেন্দু, শুভেন্দু, এই শুভেন্দু, কি কোথায় গেলি রে? ওর কোনো সাড়া শব্দ নেই। পিছনে ফিরে সেই বৃদ্ধকেও দেখতে পেলাম না। মৃণাল, শুভেন্দু আর সেই বৃদ্ধটাই বা কোথায় গেল? এই শুভেন্দু! ও ফ্যাল ফ্যালে দৃষ্টিতে তাকিয়ে কোনো উত্তর দিল না। গাছের ঝুড়িগুলো এমন ভাবে নেমে এসেছে
যেন মনে হচ্ছে কোনো একটা পাঁচিল দিয়ে জায়গাটাকে কেউ ধীরে ধীরে ঘিরে ধরছে। মৃণালকে বললাম, আরে আসার সময় জায়গাটা এত ঘন গাছের ডালপালা ছিল, আমরা তো ঠেলে ঠেলে ঢুকলাম, এখন তো মনে হচ্ছে কেউ জেলখানার গড়াদের মতো আমাদের চারিপাশে খাঁচার মধ্যে আটকাতে চাইছে। কি হচ্ছে বলতো ভাই? আবার একটা শব্দ শুনে আমরা সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি বাতাসে গাছের ডালপালা দুললে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ হচ্ছে। মোবাইলের চার্জ কমে মোবাইল দুটো বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকে একেবারে নিকষ কালো অন্ধকার, যেন মনে হচ্ছে কালো কম্বলের তলায় জায়গাটা নিজেকে লুকিয়ে রেখেছে। শুভেন্দু কোথায় গেল রে? মৃণাল অসহায় প্রশ্ন করল। আমি বললাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কারণেই, বুঝলি, এই কারণেই হয়তো সুবলদা আমাদের অমাবস্যায় এখানে আসতে বারণ করেছিল। কিছুক্ষণ আগে থেকে আরেকজনের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, সেটাই বা কে? মাথায় হাত দিয়ে বসে পড়েছে মৃণাল। আমি আবার শুভেন্দুর নাম ধরে ডাকলাম, শুভেন্দু, হ্যাঁ শুভেন্দু, শুভেন্দু। গাছের ডালপালা ঠেলে আমরা কোনো মতে বেরোনোর রাস্তা খুঁজছি। এমন সময় কিছুতে একটা হাত দিয়েই আমি ভয় কোকিয়ে উঠলাম। কি এটা? কি? আমার হাতে যেটা লেগেছে সেটা কোনো গাছের জড়ি নয়, একটা মানুষের পা। এই উচ্চতায় মানুষের পা। মৃণাল একটু এগিয়ে গিয়েছিল, ওর হাতে একটা ছোট্ট আলো। বুঝলাম পকেট থেকে লাইটারটা বের করে জ্বালিয়েছে। আমি ওকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে গিয়েছে। পরক্ষণেই একটা নীলচে আলোয় পুরো জায়গাটা ভরে গেল। সার বাঁধা কতগুলো মানুষের শরীর ঝুলছে। আমার যার সাথে ধাক্কা লাগলো সেও একজন 27-28 বছরের মহিলা, আর ঠিক তার পায়ের নিচে কে একজন বসে আছে। ভালো করে তাকিয়ে দেখি শুভেন্দু। নিলয়, ওই দেখ, ছোট মাসি। আমার মনে পড়ে গেল, যখন স্কুলে পড়তাম শুভেন্দুর ছোট মাসি মারা গিয়েছিল। ও আমাকে ইশারা করে দেখালো। ওর কাঁধ ধরে আমি ঝাঁকালাম, এই শুভেন্দু, তো ছোট মাসি এখানে কি করে আসবে? কি রে? আমি ভয়ে ভয়ে সেই জ্বলন্ত শরীরের দিকে তাকিয়ে দেখি সেই মহিলার চোখটা খোলা, আর সেই খোলা চোখে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে শুভেন্দুর দিকে। ওর গলাটা ঝুলে অনেকটা লম্বা হয়ে গিয়েছে। এবার ওই মহিলার হাতটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। হাতের মধ্যে একটা কাপড় ধরা। অপার্থিব কণ্ঠে সেই মহিলা বলে উঠল, এটা পড়ে নে শুভ, নিজেকে ঝুলিয়ে দে। কি করবি বেঁচে থেকে? চলে আয়, শিগগির চলে আয়। তার কথা শেষ হতেই দেখলাম সম্মোহিতের মতো সেই দিকে এগিয়ে যাচ্ছে শুভেন্দু। আমিও যেন নিজেকে সামলাতে পারছি না। শুভেন্দুর সঙ্গে আমিও ওই দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় আবারও সেই অপরিচিত কণ্ঠস্বর বলে উঠল, ওকে আটকাও, ওরা তোমাদের এখান থেকে বেরোতে দিতে চায় না। আমি চারিদিকে তাকিয়েও সেই কণ্ঠস্বরের মালিককে খুঁজে পেলাম না। কি করছিস নিলয়? এমন সময় মৃণালের চিৎকার শুনে আমাদের দুজনেরই ঘোর কেটে গেল, আর তার সাথে সাথেই আশপাশ থেকে একটা বিকট অট্টহাসির শব্দ দূরে কোথাও মিলিয়ে গেল। কেমন মনে হলো সারা শরীরের ওপর থেকে বিশাল একটা ভারী জিনিস নেমে গেল। মৃণালের হাতের লাইটারটা জ্বলে উঠেছে।
চারিদিকে কোথাও কিচ্ছু নেই। কোথায় শুভেন্দুর ছোট মাসি? শুধু শুকনো কয়েকটা গাছের ডাল, নিচে কতগুলো আধপোড়া মোমবাতি পড়ে রয়েছে, আর সেই কাপড়ের অংশটা আমাদের দুজনের গলায় জড়ানো। তৎক্ষণাৎ খুলে ছুঁড়ে ফেলে দিলাম সেটাকে। সেই আধপোড়া মোমবাতিগুলোকে জ্বালাতেই জায়গাটা যেন আগের থেকে অনেক বেশি দৃষ্টিগোচর হয়েছে। গাছটাকে এবার ভালো করে দেখলাম। কই, কোনো ঝুলন্ত শরীর দেখতে পাচ্ছি না। তবে গাছের ডালগুলো এমন ভাবে পেঁচিয়ে রয়েছে যে মোমবাতির সাধারণ আলোয় দেখে মনে হয় অনেকগুলো মানুষের শরীর যেন গাছের কাণ্ডটাকে জড়িয়ে ধীরে ধীরে মাটির থেকে উপরে উঠে গিয়েছে। সেখানে পাতাগুলো এতই গভীর যে তার মধ্যিখান দিয়ে আকাশ দেখা যায় না। আমরা তিনজনেই ঠিক করলাম মোমবাতি হাতে নিয়ে একে অপরের হাত ধরে এগোতে থাকবো। প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গিয়েছে আমরা হাঁটছি, কিন্তু কোথায় বেরোনোর রাস্তা? বারংবার ঘুরে ফিরে সেই গাছের কাছে এসে পড়ছি। শুভেন্দুর গলা কাঁপছে। আমার মনে হচ্ছে আমরা আর এখান থেকে বেরোতে পারবো না রে। এরকম একটা আশঙ্কা আমার মনের মধ্যেও অনেকক্ষণ থেকেই ঘুরছে। আমরা যতই এগোচ্ছি মনে হচ্ছিল আমাদের পেছন পেছন আরো অনেকগুলো ছায়ামূর্তি যেন ওই গাছের ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, শরীর যেন আর চলছে না। ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লাম। 2টো মোমবাতি ততক্ষণে নিভে গিয়েছে। কেবল মৃণালের হাতের মোমবাতিটা মৃদু হয়ে জ্বলছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে রাতটা কোনো রকমে কাটিয়ে দিলে হয় না? আর উপায় বা কি? আমার তো তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। খুব 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 ভুল করে ফেলেছি, খুব ভুল করে ফেলেছি। মোবাইলগুলো বন্ধ হয়ে যাওয়ায় কটা বাজে সেটাও ঠিক টের পাচ্ছিলাম না। ওইভাবে কতক্ষণ ওখানে বসেছিলাম জানি না, হয়তো একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ একটা কোলাহলের শব্দে আমাদের তিনজনেরই চটকা ভেঙে গেল। ধর্মড়িয়ে উঠে বসে দেখি গাছের গোড়ায় অনেকগুলো মেয়ে জড়সড় হয়ে বসে আছে। ওই একটা মোমবাতি অনেকক্ষণ আগেই নিভে গিয়েছে, তবে জায়গাটা এখন আর আগের মতো অন্ধকার নেই। ওই মেয়েগুলোর হাতে অনেকগুলো মোমবাতির মতোই কিছু একটা জ্বলছে, তবে সেগুলোর আলো কেমন যেন প্রাণহীন, নিষ্প্রহ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সেগুলো থেকে একটা নীলাভ আলো বেরিয়ে আসছে। তোমরা কারা? তোমরা কারা? আমার প্রশ্ন শুনে কেমন ফ্যাল ফ্যালে দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েগুলো। কারোর মুখে কোনো কথা নেই। শুভেন্দু ওদের কাছে গিয়ে আবার ছিটকে সরে এলো। এইবার ওর ভয়ের কারণটা আমরাও দেখতে পেলাম। মেয়েগুলোর মাথা তো আছে, কিন্তু ওদের শরীর কোথায়? সারি সারি মাথাগুলো কেবল গাছ থেকে ঝুলছে, আর খোলা চোখে বিভৎস দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে ওরা। এরপরেই চারিদিক থেকে মহিলা কণ্ঠের মিলিত হাহাকার ভেসে আসতে লাগলো। আতঙ্কে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, আর ওই পেছন থেকে আবার সেই অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এই গাছে যারা আত্মহত্যা করেছে তারা তোমাদের দেখতে এসে। সেই 20-30 জন মহিলা এবার ক্রুদ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আর তাদের পেছনের গাছটা কোনো মন্ত্র বলে যেন জীবন্ত হয়ে উঠেছে।
যেন সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে। হঠাৎই দুটো কালো হাত না গাছের গুড়ি কে জানে জীবন্ত হয়ে এসে শুভেন্দুর পা দুটো জড়িয়ে ধরে টেনে নিয়ে গেল অন্ধকারে। কেবল শুভেন্দুর শরীরটা ঘষতে ঘষতে যাওয়ার শব্দ কানে এলো। এরপর অপর দিক থেকে আরো দুটো কালো হাত মৃণালকে টেনে নিয়ে গেল। আমার সারা শরীরটা যেন অবশ হয়ে আসছে, চিন্তা ভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছে। মানুষ যখন ভয় পায় তখন হয়তো মানুষের সেই অনুভূতিটা একেবারে ভোঁতা হয়ে যায়। মৃত্যুকে নিজের সম্মুখে দেখতে পাচ্ছি, স্পষ্ট অনুভব করছি একটা অন্ধকার আমার পা বেয়ে আমার শরীরের ওপর উঠে আসছে, তবুও কিচ্ছু করতে পারছি না। সরু লিকলিকে ডালগুলো আমাকে পেঁচিয়ে ধরছে। হঠাৎ আমার পকেটে থাকা লাইটারটার কথা মনে পড়ল। কোনো মতে হাতে ধরা লাইটারটা জ্বালানোর চেষ্টা করলাম। মনের মধ্যে একটা অপরিসীম আক্রোশ। মরতে যদি হয় তবে এই অভিশপ্ত গাছকে শেষ করেই মরব। আগুনের একটু ছোঁয়া পেতেই দাউ দাউ করে জ্বলে উঠল সেই ডালপালা। সেই শুকনো পাতাগুলো আগুন ছড়াতে বেশি সময় নিল না, আর সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে একটা বিকট আর্তনাদ ভেসে এলো। পেছনে ঘুরতেই দেখলাম মৃণাল শুভেন্দুর অর্ধচেতন শরীরটাকে কোনো মতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। পালা নিলয়, শিগগিরই পালা, চল। ওকে আর বলতে পারলাম না, মৃণাল, আমার আর ফেরা হবে না রে, আর ফেরা হবে না। ততক্ষণে গাছের ডালপালা আমাকে বুক অব্দি জড়িয়ে ধরে টেনে নিয়ে চলেছে সেই অসীম অন্ধকারে। আজ থেকে অনেক বছর আগে মল্লিকপুরের সেই নদীর নিচের আতঙ্ককে আবার যেন অনুভব করলাম আমি। কিন্তু কিন্তু সেদিন তো সে ছিল, আজ তো সে নেই। আমার সারা শরীর ঢুকে যাচ্ছে গাছের নিচে। এখানে তো এত বড় গহ্বর ছিল না। কে যেন আমায় জীবন্ত কবর দেবে বলে খুঁড়ে রেখেছে। আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নিলাম। জ্যাকেট ছিঁড়ে পিঠ ছড়ে যাচ্ছে, আগুনের উত্তাপে জ্বালা করছে সারা শরীর। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে দুটো শক্ত হাত আমায় টেনে ধরলো। শখ মিটেছে বাবু? কে? কালী? হ্যাঁ বাবু, কালিডোম। বলেই সজোরে একটা ধাক্কা দিল। আমি ছিটকে পড়লাম বটের দুর্ভেদ্য জঙ্গল থেকে। দেখলাম আমার পাশেই মৃণাল আর শুভেন্দু পড়ে রয়েছে। আমাদের চোখের সামনে তখন বর্ণি পাহাড়ের অভিশপ্ত বট দাউ দাউ করে জ্বলছে, আর বছর খানেক আগে দেখা সেই কালিডোম দাঁড়িয়ে রয়েছে, হাতে তার উদ্ভট আকারের একটা লাঠি। কালিডোম অদ্ভুত ভাবে হেসে উঠল। খুব বিপদ। হাতের সেই লাঠিটা দুবার মাটিতে আঘাত করল। পর মুহূর্তেই চারিদিক অদ্ভুত ভাবে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে যেন প্রবল ভূমিকম্প শুরু হয়েছে। এরপর এক সময় চারিদিক থেকে ভেসে আসা শত শত চিৎকার থেমে গেল। অভিশপ্ত বট গাছটিও যেন ধীরে ধীরে মাটির নিচে হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে অনুভব করলাম চারিদিকে গভীর কালো জল। হাত পা কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছে। আমার শরীরটা জলের মধ্যে ধীরে ধীরে নিচের দিকে নামছে। কি, আমি তো সাঁতার জানি,
কিন্তু নাক মুখ দিয়ে ক্রমে ক্রমে অনেক জল ঢুকছে। আমি যত উপরের দিকে উঠবার চেষ্টা করছি ততই যেন নিচের দিকে নেমে চলেছি। দম বন্ধ হয়ে আসলে মানুষের যেমন কষ্ট হয়, আমারও সেই একই অনুভূতি হচ্ছে। একটু বাতাস, একটু বাতাস। পর মুহূর্তেই আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুলল আমরা তিনজনই হসপিটালে। আমাদের সামনে সুবলদার চিন্তাক্লিষ্ট মুখটা দেখতে পেয়ে উঠতে গিয়েই বুঝলাম পিঠে আর পায়ে ভীষণ ব্যথা। মৃণাল পাশ থেকে ধীর কণ্ঠে বলল, ওই তো নিলয়ের জ্ঞান ফিরে এসেছে। সুবলদা যেন স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। কত বড় বিপদে তোরা পড়েছিলি তা তোদের ধারণার বাইরে। হাসপাতাল থেকে 4 দিন পর ছুটি হলো। মাথায় চোট লেগেছিল শুভেন্দুর। ওর মাথায় এখনো ব্যান্ডেজ করা। আমার হাতেও ব্যান্ডেজ, পিঠের ব্যথাটাও রয়েছে। আমাদের মধ্যে মৃণাল সম্পূর্ণ সুস্থ। উঠোনের মাঝখানে একটা কালো কড়াইয়ের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়েছে, আর সেখানে বসেই আগুনের মধ্যে কাঠ ঠেলে দিতে দিতে সুবলদা বললেন, সেদিন শেষবার যখন তোদের সাথে কথা বললাম, জানি না কেন সন্দেহ হয়েছিল তোরা ওখানে যাবি। ফোন করেও বারণ করেছিলাম। এমনি অমাবস্যায় ওখানে গেলে কেউ ফেরে না। তোরা খুব বড় বাঁচান বেঁচে গেছিস। আমাদের হাসপাতালে কে ভর্তি করলো? পরদিন সকালে গ্রামের লোকেরা ওই ট্র্যাক্টরগুলোর পাশে তোদের 3 জনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ওরাই হাসপাতালে ভর্তি করে। তারপর গ্রামে খবর নিয়ে জানতে পারে তোরা আমার বাড়ির অতিথি। তারপরেই আমাকে তারা ফোন করে। এসে দেখি এই অবস্থা। পাশে রাখা চায়ের গ্লাসটা তুলে একটা বড় চুমুক দিয়ে শুভেন্দু বলল, আমরা আহত হয়েছি ঠিকই, কিন্তু নিলয় শেষ মুহূর্তে আগুন ধরিয়ে সারা জীবনের মতো শেষ করে দিয়ে এসেছে। আমাদের পেছন থেকে পিসিমার কণ্ঠস্বর ভেসে এলো, ওই গাছ যতদিন নিজে না চাইবে ততদিন কেউ ওকে শেষ করতে পারবে না। আমরা 3 জনে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানেটা কি? কিন্তু আমরা যে আগুন ধরিয়ে দিয়ে এলাম। উনি আর কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। সুবলদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের মতো আগে অনেকেই ওই গাছের আশেপাশে কেরোসিন পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেছিল, কিছুতেই কিছু হয়নি। যে গাছকে চোখের সামনে ওইভাবে দাউ দাউ করে জ্বলতে দেখেছি সেটার কিছুই হয়নি, এই কথাটা বিশ্বাস করাও যেন একটু চাপের হয়ে গেল। সুবলদাকে বললাম, একবার ওই গাছটাকে দূর থেকে দেখে আসতে চাই। বিশ্বাস হচ্ছে না যে অত আগুনের তাপেও গাছটার কিচ্ছু হয়নি। ওর মুখ দেখে মনে হলো একেবারেই ইচ্ছে নেই। তবে আমাদেরকে না বলতে পারলেন না। মাথার উপর এখন সূর্য নরম আলো ছড়িয়ে রেখেছে। শীতকালের নরম রোদে বেশ ভালোই লাগছিল। পথ দিয়ে আসার সময় অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা সেই ট্র্যাক্টরগুলোর সামনে পৌঁছলাম। অবাক বিষয় দেখলাম, গাছটা বহাল তবিয়তেই দাঁড়িয়ে রয়েছে। পাতাগুলো একই রকম সবুজ, কোথাও পোড়া দাগের এতটুকু চিহ্ন পর্যন্ত নেই। সুবলদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা একটা অভিশাপ।
এটার কিছু হবার নয়। সেই রাতে ওই সাধুকে মহাজনের লোক খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল। লোক জানাজানির ভয়ে ওরা গায়ে বলেছিল সাধু নাকি অন্য কোথাও চলে গিয়েছে। কে জানে সাধুর রূপে কে ছিলেন তিনি। শুনেছিলাম সাধু নিরুদ্দেশ হওয়ার কয়েকদিন পরেই ওই গাছ বেরিয়ে আসে মাটি ফুঁড়ে, আর মহাজনের পরিবার শেষ হয়ে যায়। তারপর থেকে অভিশাপ আর কাটানো যায়নি। তোমাদের কপাল ভালো, বেঁচে ফিরেছ। কিছু জিনিসকে সেই অবস্থায় ছেড়ে দিলেই হয়তো মঙ্গল। কোমরের কাছে কিছু একটা শক্ত জিনিস অনেকক্ষণ ধরে অনুভব করছিলাম। হাত দিয়ে দেখি একটা জালের কাঠি। আরে এটা তো সেই জালের কাঠি যেটা দেখেছিলাম মৃণালের মামার বাড়িতে। এটা আমার কাছে এলো কি করে? আমি ওখানেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। দেখলাম ওরা এগিয়ে যাচ্ছে আল পথ ধরে। আমিও সেই পথ ধরলাম। এমন সময় পেছন থেকে কেউ যেন বলে উঠল, বাবু, আমি থাকতে ভয় কি? ওরা অনেকটা এগিয়ে গিয়েছিল। আমায় ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে সুবলদার সাথে ওরা আবার ফিরে এলো। হাঁ করে ওদিকে কি দেখছিস? আমি মৃণালের দৃষ্টি দেখে বুঝলাম বট গাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই অনেক দিন আগের পরিচিত মুখটাকে ওরা কেউ দেখতে পাচ্ছে না। আমি আর কিছু না বলে মাথা নাড়লাম। হ্যাঁ, চল। পরদিন সকালবেলায় আমরা বেরিয়ে গেলাম মোরনি পাহাড়ের বট গাছ, সুবলদার বাড়ি, গ্রামের মনোরম পরিবেশ ছেড়ে ইট কাঠ পাথরের শহরের দিকে। মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন ঘুরছে, কালীর সঙ্গে আবার কবে দেখা হবে? Underwater, is this really happening? You stay silent, you don't mind. Happiness or dollar signs to you. What about not stealing anyone's time? কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রিয় চ্যানেল এসো গল্পগুলিকে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।